আজকে আমরা পড়বো রিটার্ন অফ দ্য নেটিভ। কি পড়বো রে? রিটার্ন অফ দ্য নেটিভ। তবে রিটার্ন অফ দ্য নেটিভ নয়, দ্য রিটার্ন অফ দ্য নেটিভ। অলরাইট, শোন, এখানে গল্পটাকে সহজভাবে আমি বলতে চাইবো, তারপর তো ম্যাটেরিয়ালস আছে, লাইন বাই লাইন পড়া আছে, ওগুলো তো হলো, ঠিক আছে। এখানে কি রয়েছে শোন, সংক্ষেপে আগে বলি। একটা জায়গা আছে, জায়গার নাম ইগদন হিদ। পুরুলিয়াতে আমরা তো থাকি, রঘুনাথপুরে থাকি, পুরুলিয়া ডিস্ট্রিক্ট। তো পুরুলিয়ার সাথে মিলবে জায়গাটা। ইগদন হিদ হলো এমন একটা জায়গা যেখানে হচ্ছে হিদ। হিদ মানে কি আগে বল? হিদ মানে হলো অনুর্বর ভূমি, যেখানে পাথরের এরিয়া। দেখবি রঘুনাথপুর থেকে পুরুলিয়া যাওয়ার রাস্তাটাতে যখন যাস, মাঝে মধ্যে এইদিকে তাকাবি বা এইদিকে তাকাবি, জানলার দিকে যদি কোনো দিন বসিস তাহলে দেখবি ধু ধু করে ফাঁকা জায়গা, একটু একটু পাথর আছে। চাষবাসও হবে না কিছু, বুঝতে পারলি? হলেও খুব কষ্ট করে চাষ করতে হয়, বুঝতে পারলে? অনুর্বর ভূমি, পাথুরে এরিয়া আছে, পাথুরে জায়গা, এবং পুরো ফাঁকা জায়গাটা আছে, গাছপালা ঝোপঝাড় আছে, ঠিক আছে, কিছু কিছু এইরকম জায়গাটা। কিন্তু মাইলের পর মাইল তুমি ফাঁকা জায়গা দেখতে পাবে, বুঝতে পারলে কি না? এগুলো হিদ বলা হয়। এটা কি বলা হয়? হিদ। সেই রকম ইগদন হিদের গল্প এখানে। এখানে ওই রকম একটা হিদ রয়েছে, তবে সেখানে একটা ঝর্ণাও রয়েছে, ঠিক আছে, বাকিটা হিদ। এবারে এখানে আমরা দেখতে পাবো ইগদন হিদের গল্প। তাহলে জায়গাটাকে আগে বোঝো, কারণ এইখানে এই যে জায়গাটা, ইগদন হিদের জায়গাটা পাবো, এটা কোনো শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড নয়, সিনিক ব্যাকগ্রাউন্ড নয় শুধুমাত্র। এই জায়গাটার একটা মাহাত্ম্য আছে, বা জায়গাটার একটা গুরুত্ব আছে। কীরকম গুরুত্ব? যেমন দেখবি হিদ মানে হচ্ছে অনুর্বর ভূমি, আর কিছু নয়। আর জায়গার নাম ইগদন, ইগদন হিদ, বুঝতে পারলি? তো ইগদন হিদের উপর পুরো স্টোরিটা চলবে। যেমন ধর, সাপোজ আমি বলছি, রানাবাবু আপনি রঘুনাথপুর পুরুলিয়া জায়গা থেকে আসছেন, তাই না? রানা যদি একটা বম্বেতে কাজ করতে গেল, কিছু একটা বম্বেতে কাজ পেল, ভাবিস না রানা বেশি দিন ওখানে কাজ করতে পারবে? আমাদের জায়গাটা ওকে টানবে, নিজের মাতৃভূমি আমাদেরকে টানে। মানে আমরা বাইরে যাই না কেন? আমরা সাধারণত বাইরে গিয়ে থাকতে পারি না কেন? বিকজ দিস প্লেস কলস আস। আমরা যখন বাইরে থাকি, বাইরে কাজ করি, হয়তো টাকার জন্য কাজ করছি আমরা, কিন্তু সবসময় আমাদের একটা টেন্ডেন্সি থাকে যে নিজের ভূমিতে ফিরে আসবো। এটা জায়গাটার একটা টান থাকে, বুঝতে পারলে? দ্যাট ইজ আ কাইন্ড ইগদন হিদ। ইগদন হিদ হলো ওই রকম একটা জায়গা। ও নিজের কাউকে ছাড়ে না, ওই জায়গাতে নিজের লোককে ধরে রাখার চেষ্টা করে, ইগদন হিদ। তাহলে ইগদন হিদ একটা লিভিং এন্টিটি হিসাবে তোকে ধরতে হবে। জায়গাটার প্রচণ্ড টান আছে, জায়গাটা কাউকে ছেড়ে যেতে দেয় না, বুঝতে পারলি কিনা? তো যাই হোক, তাহলে জায়গাটা কেমন? একটা অনুর্বর ভূমি, ঝোপঝাড় হয়, লোকজন, গ্রামের লোকজন, একদম প্রত্যন্ত গ্রাম বলতে পারিস। তবে একটা ঝর্ণাও আছে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? এবার কয়েকটা ক্যারেক্টার দেখতে পাবি। আমি গল্প বলতে বলতেই খুব শর্টকাটে বলবো কিন্তু, হ্যাঁ, যাতে তুই মাথায় ধরতে পারিস গল্পটা। এই গ্রামে একটি ছেলে আছে, সেই ছেলেটির নাম হচ্ছে ক্লেম ইয়োব্রাইট। কি নাম? ক্লেম ইয়োব্রাইট। এ হলো হিরো। ক্লেম ইয়োব্রাইট হলো হিরো। ক্লেম ইয়োব্রাইট হলো হিরো। ক্লেম ইয়োব্রাইট গ্রামের ছেলে। এখন গ্রাম থেকে আজকে প্যারিসে চলে গেছে। কোথায় চলে গেছে? প্যারিসে একটা হীরার ব্যবসায়ীর কাছে ও কাজ করে, বড় ম্যানেজার, একটা হীরা কোম্পানিতে ম্যানেজার পোস্ট, অনেক বড় পোস্ট। ধর না তোদের গ্রাম থেকে কেউ ধর প্যারিসে গেছে, এবং ওখানে একটা প্যারিসের বড় ডায়মন্ড কোম্পানিতে ম্যানেজার পোস্টে কাজ করছে। তোদের গ্রামে ও যদি ফিরে আসে, ওই ছেলেটি একটু হইচই পড়বে কিনা? শহরে এগুলো হইচই করে না। শহরে কে যাচ্ছে কে আসছে কেউ কাউকে পুছে না। গ্রামে সবাই সবাইকে চেনে। পয়েন্ট হচ্ছে এইটা, বুঝতে পারলি? তো গ্রামে সবাই সবাইকে চেনে। কেউ বাইরেও গেল সেইটাও হইচই হবে, বাইরে থেকে কেউ এলো সেইটাও হইচই হবে। তো গ্রামের একটা ছেলে এস্টাবলিশড হয়ে যখন বাইরে গেছিল, এবং বাইরে থাকার পর একটা বড় জায়গায় কাজ করার পর আজ ফিরে এসেছে যখন বাড়িতে, সেইটা নিয়ে একটু হইচই হচ্ছে। গ্রামের লোকজন কথাবার্তা বলছে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? ছেলেটার নাম কি? ক্লেম ইয়োব্রাইট। ক্লেম ইয়োব্রাইট। ক্লেম ইয়োব্রাইট। এবার তার মা, ক্লেম ইয়োব্রাইটের যে মা রয়েছেন, ঠিক আছে, উনি একটু ডোমিনেটিং মহিলা। ডোমিনেটিং মানে সব কিছু নিয়ন্ত্রণ করেন, বুঝতে পারলি কিনা? সি ইজ এ ভেরি ডোমিনেটিং উমেন। এবার ক্লেম ইয়োব্রাইট বাড়ি ফিরছেন শুনে তিনি কি করছেন, একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন যে আমার ছেলে বাড়ি ফিরে আসছে, প্যারিসে অনেকদিন চাকরি করার পর বাড়ি ফিরে আসছে। সে একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। বলো এইটুকু বোঝা গেছে কিনা? এভরিবডি গেছে? ক্লিয়ার? এই অনুষ্ঠানে স্বাভাবিকভাবেই গ্রামের সব লোকেদের আগ্রহ রয়েছে, অনেক লোক এসেওছে, ঠিক আছে।
গ্রামেই আরও একটি মেয়ে থাকে। এই মেয়েটির উপর এবার তোমরা এই মেয়েটি সম্বন্ধে সচেতন হয়ে যাও। মেয়েটির নাম হচ্ছে ইউস্টেসিয়া ভাই। কি নাম? ইউস্টেসিয়া ভাই। এ হলো হিরোইন। ইউস্টেসিয়া ভাই। কি নাম? ইউস্টেসিয়া। নামটা মনে রাখবে। গ্রামে একটি মেয়ে রয়েছে, নাম হচ্ছে ইউস্টেসিয়া। মেয়েটির নাম কি? ইউস্টেসিয়া। কিন্তু মেয়েটির জন্ম এই গ্রামে হয়নি। মেয়েটি তার দাদুর কাছে এই গ্রামে থাকে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? ইউস্টেসিয়ার জন্ম এই গ্রামে হয়নি, ইউস্টেসিয়া তার দাদুর কাছে এই গ্রামে থাকে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? এভরিবডি গেটস ইট? ক্লিয়ার? এবার ইউস্টেসিয়া দেখতে কেমন? সি ইজ এক্সট্রিমলি বিউটিফুল। দেখতে বিরাটই সুন্দর ইউস্টেসিয়া ভাই। বুঝতে পারলি? এবং ইউস্টেসিয়া ভাইয়ের এইখানে যে থাকে, এই ইগদন হিদে থাকে, ওর কিন্তু মোটেও পছন্দ নয় জায়গাটা, কিন্তু বাধ্য হয়ে এইখানে থাকে ইউস্টেসিয়া ভাই। ইউস্টেসিয়া ভাই কি করে? সবসময় চায় যে আমি এই গ্রাম থেকে কি করে বার হয়ে সুন্দর শহরে, প্যারিসে যাব, বড় কোনো জায়গায় যাব, ঘুরবো, নিজের লাইফটাকে এনজয় করবো, উপভোগ করবে জীবনটাকে। এইটা ইউস্টেসিয়া ভাই চায়। বল, বুঝতে পারলি কিনা? কিন্তু ইউস্টেসিয়া ভাইয়ের কাছে আপাতত সেই রকম কোনো অপশন নেই। ইউস্টেসিয়া ভাইয়ের সাথে একটা ছেলের প্রেমের সম্পর্ক চলছে। ছেলেটার নাম হচ্ছে উইলডেভ। কি নাম? ডিমন উইলডেভ। বলে, এই স্যার অল্প আগে হিরো বললেন একজন, ক্লেম ইউ ব্রাইট, হিরোইনও বলে দিলেন ইউস্টেসিয়া ভাই, এটা আবার কোন দিক থেকে চলে এলো? হ্যাঁ, এটাকে আরেকটা হিরো ধরতে পারি, সাইড হিরো নাকি? নাম হচ্ছে উইলডেভ, ডিমন উইলডেভ। কি নাম রে? এর সাথে একটা সম্পর্ক আছে প্রেমের। তাহলে ইউস্টেসিয়া ভাইয়ের আপাতত কার সাথে প্রেমের সম্পর্ক চলছে? উইলডেভ। আপাতত কথাটা বলছি, মনে রাখবে, ঠিক আছে? তাহলে ইউস্টেসিয়া ভাইয়ের একটা প্রেমের সম্পর্ক চলছে কার সাথে? ডিমন উইলডেভের সাথে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? কিন্তু আজকাল উইলডেভ বলে যে ছেলেটি রয়েছে, সে আবার অন্য মেয়ের প্রতি বিশেষ নজর দিয়েছে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? উইলডেভও অন্য মেয়েকে পছন্দ করতে শুরু করেছে। ইয়েস? অন্য কোনো কল কি? অলরাইট। না, ঠিক টাইমিং ওইদিকে ঘুল রে। উইলডেভের কথা বলতে বলতে ফোন চলে এসছে, তো খিল্লি উড়ানোর একটা সুযোগও পেলাম। ঠিক আছে, ওকে ফাইন। পয়েন্ট হচ্ছে যে উইলডেভ, এই যে উইলডেভ ছিল, এ এখন নাকি অন্য একটা মেয়ের প্রতি অ্যাট্রাক্টেড হয়ে গেছে। ঠিক আছে? ঘটনা এমনই, সেই মেয়েকে বিয়েও করতে চাই। রাইট? সেই মেয়েটির নাম কি? সেই মেয়েটির নাম হচ্ছে থমজিন। কি নাম? থমজিন ইয়োব্রাইট। কি নাম? থমজিন ইয়োব্রাইট। তাহলে উইলডেভের সাথে সম্পর্ক আছে কার? ইউস্টেসিয়া ভাই। কিন্তু উইলডেভ আপাতত অন্য একটি মেয়েকে ভালোবাসছে। সেই মেয়েটির নাম কি রে? থমজিন। কি নাম? থমজিন ইয়োব্রাইট। এবং থমজিন ইয়োব্রাইটের সাথে তার আজকে বিয়ে হওয়ার কথা আছে। তো উইলডেভ এবং থমজিন নাকি চার্চে যাবে। থমজিন চার্চে পৌঁছে গেছে, কিন্তু উইলডেভ চার্চে যায়নি সময় মতো। তার কারণ সে এখনই বিয়েটাকে সিরিয়াসলি নিতে চায় না। বুঝতে পারলি কিনা? বলো, এইটুকু বোঝা গেছে কিনা? তাহলে উইলডেভকে বুঝতে পারছো? উইলডেভের ক্যারেক্টারটা মানে একটু হচপচ ক্যারেক্টার আছে নাকি? এইটা হলো উইলডেভ। এবার উইলডেভ দেখ বিয়ে করতে যাচ্ছে একটা মেয়েকে, আজকে বিয়ে করার ডেট আছে, কিন্তু তাও ইচ্ছা করে বিয়ের দিন যাচ্ছে না, ইচ্ছা করে টেকনিক্যাল মিস্টেক করে রেখে দিচ্ছে, এবং উইলডেভ বিয়েটা করছে না। এবং সেই মেয়েটি যার সাথে বিয়ে হওয়ার কথা আছে, তার নাম হচ্ছে থমজিন। তার নাম কি? থমজিন। এবার থমজিনকে আমাদের জানতে হবে। থমজিন হচ্ছে ক্লেম ইয়োব্রাইটের কাজেন সিস্টার। থমজিন হচ্ছে ক্লেম ইয়োব্রাইটের কাজেন সিস্টার। ক্লেম ইয়োব্রাইট মনে আছে? কে বলো? হিরোটা। এবার ক্লেম ইয়োব্রাইট আর থমজিন একই ঘরে থাকে। ওরা একই ঘরে থাকে, কাজেন সিস্টার হলেও একই ঘরে থাকে। কাজেন সিস্টার বুঝতে পারছিস তো? অনেক ধর্মেই কাজেন সিস্টার ম্যারেজ অ্যালাউড থাকে। ক্রিশ্চানিটিতেও অনেক ক্ষেত্রে অ্যালাউড আছে, ইসলামিজমেও অ্যালাউড আছে, ইভেন সাউথ ইন্ডিয়াতেও কিছু কিছু জায়গায় অ্যালাউড আছে কাজেন সিস্টার ম্যারেজ। তো এই ক্ষেত্রেও কিন্তু অ্যালাউড আছে, কিন্তু খেয়াল রাখবে, পরে কিন্তু এরকম একটা সিচুয়েশন দাঁড়াবেও। ঠিক আছে? তাহলে যাই হোক, থমজিন বাড়ি ফিরে আসছে এবং থমজিনকে নিয়ন্ত্রণ করছে বা কন্ট্রোল করছে বা হেল্প করছে ক্লেম ইয়োব্রাইটের মা। ক্লেম ইয়োব্রাইটের মায়ের নাম কি বলেছে? বলো বলো।
মিসেস ইয়োব্রাইট। কি নাম? মিসেস ইয়োব্রাইট, ওর মাটা। তো মিসেস ইয়োব্রাইট থমসিনকে নিয়ে সোজা চলে যাচ্ছে উইলডেবের বাড়িতে। মিসেস ইয়োব্রাইট মোটেও রাজি ছিল না যে উইলডেবের সাথে তার ভাইজির বিয়েটা হোক, ঠিক আছে? মিসেস ইয়োব্রাইট কিন্তু মোটেও রাজি ছিল না যে এই থমসিনের সাথে উইলডেবের বিয়েটা হোক। কিন্তু যখন এরা এত রিয়েলিস্টিক, এত গভীরভাবে প্রেম করেছে এবং যখন এই বিয়ের দিন নির্ধারণ হয়ে গেছে, উইলডেব আজ কেন এলো না তার এক্সপ্লানেশন নেওয়ার জন্য মিসেস ইয়োব্রাইট পৌঁছে গেছে উইলডেবের বারে। ক্লিয়ার না? উইলডেব বারে বসে তখন মদ খাচ্ছে। বিয়ের কথা ছিল, তুই ভাব তোর বিয়ের দিন আজ, তুই বিয়ে করতে না গিয়ে বারে গিয়ে মদ খাচ্ছিস, ঠিক আছে? আর তখন মেয়েটা চলে এসছে তার মায়ের সাথে, তাহলে তোর হালটা কি হবে? এইরকম। তো এরা এসে নিয়ে উইলডেবকে বলছে যে তোমার তো আজ বিয়ের দিন ছিল, তুমি হাউ ক্যান ইউ বি দ্যাট মাচ ইররেসপন্সিবল? তুমি এইভাবে ইররেসপন্সিবল হতে পারো? আই নিড অ্যান এক্সপ্লানেশন, আমি তোমার কাছ থেকে এক্সপ্লানেশন চাই। এভাবে মিসেস ইয়োব্রাইট উইলডেবকে চাপ দেওয়ার চেষ্টা করছে যে না, এটা তুমি ভুল করেছে, এবং বলছে তুমি যদি বিয়ে না করবে কোনো ব্যাপার নেই, এই থমসিন যথেষ্ট সুন্দরী, একে আমরা অন্য একটি ছেলের সাথে বিয়ে দিয়ে দেবো। কার সাথে? রিডেলম্যান বলে একটা লোক আছে, বুঝতে পারলি? তো রিডেলম্যানের সাথে বিয়ে দিয়ে দিতে আপত্তি নেই। কিন্তু থমসিনের সাথে রিডেলম্যানের বিয়ে হয়ে যাবে এই কথা শুনে কিন্তু উইলডেব মোটেও কিন্তু ঘাবড়াচ্ছে না। উইলডেব খুব ইজিলি নিচ্ছে ব্যাপারটাকে। ইতিমধ্যে গ্রামের লোকজন ঢুকে যাচ্ছে, কারণ সবাই ভেবেছে বিয়ে হয়ে ফিরে এসছে, কিন্তু আসল ঘটনা বিয়ে তো হয়নি। তো সবাই হই হুল্লোড় করতে শুরু করছে, নাচ গান করতে শুরু করেছে। তো সেই সুযোগে উইলডেব পালিয়ে যাচ্ছে। বলো এইটুকু বোঝা গেছে কিনা? এটুকু বোঝা গেল না মাথার উপরে? ম্যাডাম বুঝতে পেরেছো? একটু কমপ্লিকেটেড লাগছে হয়তো, কিন্তু এইটুকুই কমপ্লিকেশন, আর কিছু কমপ্লিকেশন নেই। যদি এইটুকু বুঝে গেছো পরেরটা বুঝে যাবে। এটুকু বলো বোঝা গেছে কিনা? এরপরে উইলডেব সোজা চলে আসছে, আস্তে গাইজ, এরপর উইলডেব সোজা চলে আসছে ইউস্টেসিয়া ভাইয়ের কাছে। কার কাছে চলে আসছে? ইউস্টেসিয়া ভাইয়ের কাছে। এবং ইউস্টেসিয়া ভাইকে বলছে যে ওদের মধ্যে কথোপকথন হচ্ছে, এবং ইউস্টেসিয়া ভাই ওকে বলছে তুমি তো আজ বিয়ে করতে গেছিলে, তুমি আজ কেন আমার কাছে তাহলে ফিরে এসছো? কিন্তু ওদের কথোপকথনে পরিষ্কার বোঝা যাচ্ছে দে আর স্টিল ইন লাভ, বুঝতে পারলি? উইলডেব হয়তো রাগের মাথায় ওকে ইউস্টেসিয়া ভাইকে জ্যালেস করানোর জন্য অন্য মেয়ের সাথে রিলেশনশিপ করেছিল, এবং সেটা করতে করতে ম্যারেজ পর্যন্ত গড়িয়ে যাচ্ছিল ব্যাপারটা। কিন্তু উইলডেব আবার ফিরে চলে এসছে কার সাথে? ইউস্টেসিয়া ভাইয়ের কাছে, এবং বলছে তুমি যদি আমাকে বিয়ে করো ইউস্টেসিয়া ভাই, আমি সব কিছু ছেড়ে দিয়ে তোমাকেই বিয়ে করবো। কিন্তু ইউস্টেসিয়া ভাই পরিষ্কারভাবে উত্তর কোনো দিচ্ছে না, ও ঝুলিয়ে রাখতে চাইছে, বুঝতে পারলে? ঝুলিয়ে রাখতে চাইছে মানে বুঝতে পারলি? এত হ্যাঁ না তো না বল, ঠিক আছে, কিন্তু না, তুই ঝুলিয়ে রেখে দে, রাইট? ঠিক সেই রকম ব্যাপারটা। তো উইলডেব বেচারা ওখান থেকে চলে যাচ্ছে, আর ইউস্টেসিয়া ভাই বাড়ি ফিরে আসছে। বলো এইটুকু বোঝা গেছে কিনা? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? দুই একদিনের মাথাতে ওদের বাড়িতে, ইউস্টেসিয়া ভাইয়ের বাড়িতে কিছু কাঠমিস্ত্রি কাজ করছে। তো তারা গল্প করছে, কাঠমিস্ত্রিগুলো গল্প করতে করতে নিজেদের মধ্যে গল্প করছে যে ইউস্টেসিয়া ভাই দেখতে বিরাটই আছে, ঠিক আছে? আর আমাদের গ্রামে একটা ছেলে আসছে, খাসা ছেলে, ও প্যারিসের কাজ করে। ওই ছেলেটা আবার ছুটিতে বাড়ি ফিরছে এখানে, নাম হচ্ছে ক্লেম ইয়োব্রাইট। কি নাম? ক্লেম ইয়োব্রাইট। এদের দুজনের বিয়েটা হয়ে গেলে না বিরাটই জুড়িটা হবে, এরকম বলছে কাঠমিস্ত্রিগুলো, বুঝতে পারলি কিনা? আর সেটা ইউস্টেসিয়া ভাই জানলার পাশ থেকে দাঁড়িয়ে শুনছে। বলো এইটুকু বোঝা গেছে কিনা? ইউস্টেসিয়া ভাই ছেলেটাকে এখনো দেখেনি, কিন্তু ওই বর্ণনা শুনে যে ছেলেটা প্যারিসে কাজ করে, তখন মনে হলো হ্যাঁ তাহলে এক কাজ করি, আমি তাহলে এবার এই নতুন ছেলেটা নাম হচ্ছে ক্লেম ইয়োব্রাইট, এর সাথেই প্রেম করব। এটাও টার্গেট হয়ে গেল। কেন? তার কারণে প্যারিসে কাজ করে, এর সাথে যদি প্রেম করি, একে যদি বিয়ে করে প্যারিস যেতে পারবো, তাহলে আমি অন্তত এই হিট দিকে বাঁচতে পারবো, হিট দিকে বার হয়ে প্যারিস চলে যাবো। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? ও এবার আরও জানতে পারলো, ইউস্টেসিয়া ভাই আরও জানতে পারলো যে ছেলেটির মা মিসেস ইয়োব্রাইট ছেলে বাড়ি ফিরে আসার খুশিতে একটা প্লে বানাচ্ছে, স্টেজ করছে, প্রোগ্রাম করছে। তো সে ভাবলো তাহলে আমি চলে যাই এবং ওই প্রোগ্রামে আমিও অংশ নেব, এবং সেই প্রোগ্রামে যারা যারা নাটকটা করবে তাদের সাথে দেখা করছে। মিসেস ইয়োব্রাইটের বাড়িতে যারা যারা নাটকটা করবে
তার সাথে দেখা করছে এবং বলছে আমাকে একটা ক্যারেক্টার দে, আমি এখানে করতে চাই নাটক, তাহলে আমিও সুযোগ পাবো ওই ঘরে ঢুকবার, ছেলেটাকে অন্তত দেখতে পাবো। তখন যারা নাটক করবে তারা বলছে সব রোলও ফিক্সড হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, তুমি কি করে এখন ঢুকবে লাস্ট মুহূর্তে। কিন্তু বলছে না, আমি শেষ পর্যন্ত ঢুকতেই চাই। ইভেন আই এম রেডি টু গিভ ইউ মানি অ্যান্ড গিভ ইউ কিস, বাট অ্যাটলিস্ট গিভ মি দ্য চান্স টু এন্টার ইন দ্য ড্রামা। দরকার হলে আমি তোমাকে কিস করে দেবো, দরকার হলে আমি তোমাকে টাকা দিয়ে দেবো, কিন্তু মোট কথা আমাকে ওই নাটকে একটা ঢুকতে দাও, চান্স দাও। বুঝতে পারছিস কি না? তো শেষ পর্যন্ত ও একটা চান্স পাচ্ছে নাটকে ঢুকবার। ক্লিয়ার না ক্লিয়ার নয়? নাটকে ঢুকছে। এরপরে ক্লেম ইউর ব্রাইড বাড়ি ফিরে আসছে। ক্লেম ইউর ব্রাইড যখন বাড়ি ফিরে আসছে, সেখানে তাদের ফার্স্ট পরিচয়টা হচ্ছে। ক্লেম ইউর ব্রাইড একে চিনে ফেলছে, যদিও ছদ্মবেশা নাটকের ড্রেস ছিল, তো ক্লেম ইউর ব্রাইড কিন্তু মেয়েটাকে চিনছে এবং মেয়েটির সাথে তার পরিচয় হচ্ছে। ক্লেম ইউর ব্রাইডের সাথে ইউস্টেসিয়া ভাইয়ের ফার্স্ট টাইম পরিচয় হচ্ছে। টার্গেট ফুলফিল নাকি? ওকে ফাইন। তাহলে ক্লেম ইউর ব্রাইডের সাথে পরিচয় হয়ে গেল। কি নাম হিরোইনটার? ইউস্টেসিয়া ভাই। এবার এ দেখলো ইউস্টেসিয়া ভাই যখন পরিচয় হয়ে গেল, পরের দিন আরও বেশি পরিচয় বাড়াতে শুরু করলো ইউস্টেসিয়া ভাই এবং ক্লেম ইউর ব্রাইড, ওরা বন্ধু হয়ে গেল খুব ভালোভাবে। ইউস্টেসিয়া ভাই এবার অন্যদিকে উইলডেভকে বলছে, উইলডেভ তুই বিয়ে করে নে, আমি গিয়ে সাক্ষী দেবো। কাকে বলছে? উইলডেভকে। মনে আছে উইলডেভ? ওর সেই আগের বয়ফ্রেন্ডটারে যাকে সে ঝুলিয়ে রেখেছিল। এখন তো বেটার অপশান পেয়েছে, পুরোটাকে ছেড়ে দে, তুই পুরোটাকে ছেড়ে দিয়ে এখন বেটার অপশানের দিকে যাচ্ছে। বললো তুই বিয়ে করে নে, আমি গিয়ে সাক্ষী দিয়ে দেবো, তো যে সাক্ষী না পাস। ঠিক আছে, তো উইলডেভেরও ওইটা একটু গায়ে লাগলো। উইলডেভও গিয়ে পর থমজিনকে বিয়ে করে নিল। তাহলে উইলডেভ বিয়ে করলো থমজিনকে, আর ক্লেম ইউর ব্রাইডও ভাবলো, ইউস্টেসিয়া ভাইও ভাবলো ভালোই হলো, পুরোনোটা গেছে, আমি একটা নতুন বয়ফ্রেন্ড পেয়ে গেছি। ম্যাডাম বুঝতে পারছো না? মাথার উপরে যাচ্ছে। আচ্ছা, ক্লেম ইউর ব্রাইডের প্রেজেন্ট বয়ফ্রেন্ডের নাম কি? ক্লেম ইউর ব্রাইড বলছি। ইউস্টেসিয়া ভাইয়ের প্রেজেন্ট বয়ফ্রেন্ডের নাম ক্লেম ইউর ব্রাইড। এবার আমার একটা বেসিক প্রশ্ন আছে, ম্যাডাম মেয়েটি কেন ভালোবাসছে ক্লেম ইউর ব্রাইড? প্যারিস যাব, ঠিক আছে, বিয়ে করবো নিয়ে প্যারিস যাব। কিন্তু এখানেই ডেস্টিনি বা কোইন্সিডেন্ট দেখ, ছেলেটা এবার মনে মনে ধরে রেখেছে আমি আর কোনোদিন প্যারিস যাব না, আমি ঘরে ফিরে এসেছি, আমি এইখানে একটা স্কুল বানাবো আর এইখানে আমি শিক্ষকতা করব, আমি আর মোট কথা প্যারিস ফিরে যাব না। তাহলে ছেলেটা আর প্যারিস ফিরে যেতে চায় না। এবার এদের মধ্যে প্রেম শুরু হয়েছে কাঁধে কাঁধে, আর দুজনেরই দেখ মিস ইনফরমেশন রয়েছে, দুজনের মাইন্ডে মিসকনসেপশন রয়েছে। মেয়েটা ছেলেটাকে ভালোবাসছে প্যারিস যাওয়ার জন্য, আর ছেলেটা মেয়েটাকে ভালোবাসছে এই ভেবে যে আমার সাথে স্কুল বানাতে সাহায্য করবে, আমার সাথে থাকবে, আমি যেখানে থাকি। কারণ গ্রামের মেয়ে, এ তো বোধহয় খুশিই থাকবে এইখানে থাকার জন্য। কে কোথায় দূরে গিয়ে ভালো থাকে, নিজের গায়েই তো ভালো থাকবে। এই যে মিসকনসেপশন নিয়ে দুজন ফল ইন লাভ। বুঝতে পারছিস? তা কি মনে হচ্ছে এবার পরিণতিটা কি হতে পারে? ঠিক আছে, টুইস্টটা তো বিরাটই চলে এলো। ক্লিয়ার না ক্লিয়ার নয়? তো এদের মধ্যে প্রেম শুরু হলো। কিছুদিন পর ছেলেটা বললো মেয়েটাকে, যে মেয়েটাও বললো আমি তো তোমার সাথে প্যারিস চলে যাব, ঠিক আছে, ওখানে গিয়ে থাকবো। ছেলেটা বলছে ওয়েট, আমি আর প্যারিস যাব না। ঠিক আছে, বলছে প্যারিস যাবে না মানে? বলছে আমি কাজ ছেড়ে দেবো, আমি এখানেই থাকবো এবং এখানে আমি দেখেছি এখানে পড়াশোনা করে না ছেলেমেয়েরা, বাচ্চারা, এদিকে পড়াবো এবং এখানে একটা গ্রামে স্কুল বানাবো, এখানেই থাকবো। এই কথাটা মেয়েটার জন্য যথেষ্ট হার্ট ব্রেকিং। বুঝতে পারলি ব্যাপারটা? যথেষ্টই হার্ট ব্রেকিং। ক্লিয়ার না ক্লিয়ার নয়? কিন্তু না ব্যাপারটা কীরকম জানিস? ইউ আর ইন লাভ, রাইট? তুই যখন অলরেডি ইউ আর ইন লাভ, তারপরে কিছু জিনিস জানলি, ডাইজেস্ট করে যা। ঠিক আছে, তুই যেটা আগে জানতি, যখন তোর ব্রেন কাজ করে, না হলে তোর সিদ্ধান্ত নেওয়ার জায়গা ছিল। অ্যান্ড নাও ইউ আর ইন লাভ অ্যান্ড ইউ নো সো মেনি থিংস, কিছু করবার তোর নেই, রাইট? তুই ফাঁদে তো পড়ে গেছিস, রাইট? তো এরও কিছু করবার নেই। দে আর ইন লাভ অ্যান্ড দুজনেই শুনে তো হতবাকি। মেয়েটা তবু ভাবছে বিয়েটা হোক, একে আমি ঠিক বুঝিয়ে প্যারিস নিয়ে যাব। এটা মেয়েটার কনফিডেন্স। বুঝতে পারলি? মেয়েটার কনফিডেন্স বোঝ, বিয়েটা হোক, তারপরে একে আমি ঠিক বুঝিয়ে সুঝিয়ে প্যারিস নিয়ে যাব এবং আগের চাকরিটাই করাবো, কারণ প্যারিস আমাকে মোট কথা যেতেই হবে।
আর ছেলে ঠিক করে নিয়েছে আমি যাবই না, রাইট? এবার কিছুদিন পর হলো ঘটনা একটা, কি ঘটনা? মিসেস ইয়োব্রাইট ব্যাপারটা জানতে পারলেন, ছেলেটার মাটা, বুঝতে পারলি? মিসেস ইয়োব্রাইট ওই মেয়েটাকে পছন্দ করতো না একদম। কাকে পছন্দ করতো না? ইউস্টাসিয়া ভাই। তার কারণ গ্রামে ইউস্টাসিয়া ভাইয়ের রেপুটেশন ভালো ছিল না, অনেকে ওকে উইচ, ডাইনি এমনিও বলতো ইউস্টাসিয়া ভাইকে, কারণ একটু অদ্ভুতই ছিল, ঠিক আছে? কারণ ইউস্টাসিয়া ভাইকে ওর মা পছন্দ করে না, মিসেস ইয়োব্রাইট। একদিন ছেলে এবং মায়ের মধ্যে ঝগড়া হলো। মাটা বলছে তুই ওই মেয়েটাকে বিয়ে করবি না, যদি বিয়ে করিস তাহলে তোকে আমি ঘর থেকে বেদখল করে দেবো। ছেলেটা বললো ঠিক আছে, বেদখল করে দাও, আমি চললাম। তো ছেলেটা মায়ের সাথে ঝগড়া করে সম্পত্তিকে সব লাথ মেরে দিয়ে চলে এলো বাইরে ছেলেটা, এবং বিয়ে করে নিল ইউস্টাসিয়া ভাইকে। ইউস্টাসিয়া ভাই কিন্তু এইটা চাইনি ভাই, বুঝতে পারলি? ইউস্টাসিয়া ভাই যেটা চেয়েছিল সেটা ছিল আই মাস্ট ম্যারি এ রিচ পারসন অ্যান্ড এ ট্রাভেল দ্য হোল ওয়ার্ল্ড। এবারে ছেলেটা বিয়েও করলো আর ছেলেটা গরিবও হয়ে গেল, প্যারিস যাওয়া তো দূরের কথা। হ্যাঁ না, বুঝতে পারলি ব্যাপারটা কি হলো? এবার ছেলেটা কি করলো? এবার তো জীবিকা নির্বাহ করতে হবে, ওরা একটা কুটির বানালো, কুটির বানিয়ে থাকতে শুরু করলো। ছেলেটার ইচ্ছা হচ্ছে স্কুল টিচার হওয়ার, তার জন্য পড়াশোনা করতে হবে। সে পড়াশোনা শুরু করলো, পড়াশোনা করতে করতে তার আবার চোখ খারাপ হয়ে গেল দুদিন পর রে, ঠিক আছে? যখন চোখ খারাপ হয়ে গেল, সে আবার মানে অনেক বেশি পড়ছিল, অতটাও পড়ে দিস না, ঠিক আছে? যখন চোখ খারাপ হয়ে গেল, সে আজ স্কুল টিচারও হতে পারছে না। তাহলে কি হলো? ঘাস কাটতে যেত সে, এবার সে ময়লা আবর্জনা ফেলা, ঘাস কাটা, ওই কাজগুলো শুরু করলো। এইটা ইউস্টাসিয়া ভাই মেনে নিতে আর পারলো। তাহলে এক কাজ, ঘাসও কাটিস না, বস থাক, দুজনে না খেয়ে বস থাক, ঠিক আছে? তো ছেলেটা করছেও ইউস্টাসিয়া ভাইয়ের জন্য, আবার ওর এটাতে রাগও হচ্ছে, তাহলে তো মহা মুশকিল নাকি? তো যাই হোক, ছেলেটা কি করতে শুরু করলো ম্যাডাম? ঘাস কাটতে শুরু করলো, ফেস কাটার হয়ে গেল। কোথায় মার্চেন্ট ব্যবসায়ী ছিল, ঠিক আছে? ওই মার্চেন্ট কোম্পানিতে কাজ, ডায়মন্ড কোম্পানিতে কাজ করতো, ওখান থেকে স্কুল টিচার, ওখান থেকে হয়ে গেল ঘাস কাটতে হবে, ঠিক আছে? এবার এই নিয়ে এদের দুজনের মধ্যে প্রচুর ঝামেলা হতো। কাদের দুজনের মধ্যে? ইউস্টাসিয়া ভাই আর উইলডেম, বুঝতে পারলি কিনা? ক্লেম নয়, এই উইলডেম নয়, কি নাম? ক্লেম ইয়োব্রাইটের মধ্যে হাজব্যান্ড ওয়াইফ, এদের মধ্যে প্রচুর ঝামেলা হতো আসতে। তো এইদিকে একদিকে কি হলো, মিসেস ইয়োব্রাইটেরও এবার খারাপ লাগছে, বেশ কিছুদিন পার হয়ে গেল সময়। মিসেস ইয়োব্রাইটও ভাবছে যে ছেলেটাকে শুধু শুধু কষ্ট দিচ্ছি, তাহলে এক কাজ করি, আমি কিছু টাকা দিয়ে পাঠাই ছেলেটাকে, তাহলে ছেলেটা যদি টাকা গ্রহণ করে তাহলে আস্তে আস্তে আমাদের সম্পর্ক নেচারাল হয়ে যাবে, আরো তাকে বাড়িতে ফিরিয়ে নেব, ভালো জিনিস। এবার যে লোকটাকে টাকা দিয়ে পাঠাচ্ছে সে এবার লেভেলের লোক, সেই লোকটা ভাবছে 50,000 টাকা আমার কাছে আছে, জুয়াতে নামবো, 1 লাখ হয়ে যাবে, 50,000 দিয়ে দেবো, আমার 50,000 লাভ, ঠিক আছে? সেই লোকটা জুয়া খেলতে ঢুকে দিচ্ছে। যে টাকাটা দিয়ে পাঠানো হচ্ছিল সেই টাকাটা আসলে কিন্তু কোনোদিন ক্লেম ইয়োব্রাইটের কাছে পৌঁছাচ্ছেই না, বুঝতে পারলি? টাকা তো পৌঁছালো না, মাঝখানে টাকা জিতে গেল কে? ওখানে জুয়া খেলতো উইলডেম, ঠিক আছে? উইলডেম জিতে গেল টাকাটা, রাইট? এবার উইলডেম যে টাকা জিতলো, ওখানে আরেকটা ক্যারেক্টার আছে যে চক বিক্রি করতো, রিডেলম্যান, চক সেলার। চক সেলার আবার লেভেলের গল্প শুন, চক সেলার আবার লেভেলের গল্প রে। চক সেলার হচ্ছে রিডেলম্যান, একটা শান্তশিষ্ট ভদ্র নম্র জেলে। ও একবার থমজিনকে প্রপোজ মেরেছিল, থমজিন মনে আছে? উইলডেমের স্ত্রী যে, বুঝতে পারলে? ক্লেম ইয়োব্রাইটের কাজিন সিস্টারটা, তাকে প্রপোজ মেরেছিল কে বলো? রিডেলম্যান। থমজিন না করে দিয়েছিল, না করলেও মনে মনে সাইলেন্টলি ভালোই বেঁচে যেত, বুঝতে পারলি? কাকে? থমজিনকে। তো রিডেলম্যান আবার ওই দিন আবার ওই বারটাতে ছিল, তো রিডেলম্যান বলে আমি জুয়া খেলবো, উইলডেমের সাথে বসে গেল, নিয়ে উইলডেমের সাথে জুয়া খেলতে শুরু করলো, নিয়ে রিডেলম্যান জিতে গেল পয়সাটা। তাহলে পুরো টাকাটা কে জিতলো? রিডেলম্যান ওই টাকাটা জিতে গেল, আর ওই টাকাটা দিয়ে দিল থমজিনকে। কাকে দিয়ে দিল? বুঝতে পারলি ব্যাপারটা?
তাহলে যে টাকাটা অ্যাকচুয়ালি ক্লেম ইউ ব্রাইটের কাছে যাওয়ার ছিল সেই টাকাটা কিন্তু ক্লেম ইউ ব্রাইট কোনোদিন পেলই না। এবার মিসেস ইউ ব্রাইট ভাবছে যে ছেলে টাকা পেয়ে গেছে, কিন্তু আমাকে একবার হ্যাঁ মা ভালো আছো এটাও বললো না, কেমন, ঠিক আছে আমি একদিন দেখা করতে চাই। মিসেস ইউ ব্রাইট নিজেই যাচ্ছে দুপুর বেলাতে দেখা করতে, কাছে দেখা করতে, কাছে ক্লেম ইউ ব্রাইট। ইতিমধ্যে হয়েছে কি একটা টুইস্ট এসছে, ক্লেম ইউ ব্রাইট এবং ইউস্টেসিয়া ভাইয়ের সম্পর্ক বাজে হয়ে গেছে, খুবই বাজে হয়েছে। রোজই ঘাস কাটতে যাই, রোজই ও প্যারিস ড্রিম তো ধ্বংস হয়ে গেছে, ঠিক আছে, প্যারিস যাওয়া তো বাদেই হয়ে গেছে, এবং ওর একটা বিরক্তি চলে এসছে রিলেশনশিপটার মধ্যে। কার? ইউস্টেসিয়া ভাই। তো ইউস্টেসিয়া ভাই এই বিরক্তিকর রিলেশনশিপ থেকে বাঁচবার জন্য এখন রিসেন্টলি ড্যান্স স্কুলে জয়েন করেছে, ড্যান্স শিখতে যাচ্ছে মনটা ফ্রি করার জন্য, রাইট? কিন্তু যেখানে ড্যান্স শিখতে যাচ্ছে ওখানেই উপস্থিত হয়েছে উইলডেভ। কে উপস্থিত হয়েছে? উইলডেভ, এক্স নাকি, এক্স উপস্থিত হয়ে গেছে। তো উইলডেভ উপস্থিত হয়ে গেছে এবং উইলডেভের সাথে এখন নাচ তাচ করে, এবং যখন কাপল ড্যান্স করে ওদের মধ্যে আবার আগুন জ্বলে গেছে, ঠিক আছে, ইগনাইট হয়ে গেছে, অ্যান্ড দে আর ইন লাভ এগেন। বুঝতে পারলি? তাহলে ইউস্টেসিয়া ভাই এখন কাকে ভালোবাসছে বল, আর কার সাথে আছে বল? ক্লেম ইউ ব্রাইটের সাথে। ক্লেম ইউ ব্রাইটের সাথে আছে, কিন্তু ভালোবাসছে কাকে? উইলডেভকে। এবার দুপুর বেলাতে সেদিন, গল্পটা বুঝতে পারছি না, মাথার উপরে যাচ্ছে, গুড, বুঝে গেলেই ভালো, পরীক্ষা লিখতেও হবে, ঠিক আছে। দুপুর বেলাতে সেদিন মিসেস ইউ ব্রাইট আসছে। কার বাড়িতে আসছে? ক্লেম ইউ ব্রাইটের বাড়ি, রাইট? যে আমি ছেলের সাথে দেখা করবো, এবার ঘর নিয়ে যাবো, রাইট? ক্লেম ইউ ব্রাইট ঘরে আছে, কিন্তু ঘুমিয়ে আছে। বুঝতে পারলি? ঘুমিয়ে গেছে। বাড়িতে ইউস্টেসিয়া ভাইও আছে, বুঝতে পারলি? কিন্তু বাড়িতে আবার উইলডেভও চলে এসছে। কে চলে এসছে? উইলডেভ। ক্লেম ইউ ব্রাইট ঘুমাচ্ছে, আর পিছনের রুমে আছে ইউস্টেসিয়া ভাই আর উইলডেভ, আর সামনে দরজাটাতে নক করছে। কে নক করছে? মিসেস ইউ ব্রাইট। ইউস্টেসিয়া ভাই জানলা দিয়ে দেখলো কে আছে, কিন্তু সে তার দরজা খুলতে পারছে না যতক্ষণ না সে উইলডেভকে পালানোর অন্তত একটা ব্যবস্থা করে দেয়। তো উইলডেভকে পালানোরও ব্যবস্থা করে দিচ্ছে। বল উইলডেভ, হ্যাঁ রে বোকা, রাত্রে আয়, ঠিক আছে, দিনের বেলায় চলে এসছিস, অলরাইট। না, ও রাত্রে আসতো, কিন্তু রাত্রে ওকে আসতেই দিত না রিডেলম্যানকে, বুঝতে পারলি? ও সে জেনুইনলি ভালোবাসে থমজিনকে, তো থমজিনের যেন পরিবার না ভাঙে সেই জন্য ও বারবার এরা রিলেশনশিপ করতে গিয়ে এরা ঝামেলা বাঁধিয়ে দিত। কে? রিডেলম্যানটা। সেই জন্য দিনে এসছিল। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? আচ্ছা যাই হোক, যেটা ব্যাপার হলো, ম্যাডাম বুঝতে পারছো? ব্যাপার যেটা হলো, এর জন্য কেউ দরজা খুললো না। ওকে, এ তো ঘুমাচ্ছে ক্লেম ইউ ব্রাইট, আর ইউস্টেসিয়া ভাই উইলডেভকে বার করতে ব্যস্ত। তখন এই বুড়ি মানুষটা মিসেস ইউ ব্রাইট, এনার মনে হলো যে আমার ছেলের বউ আমাকে এতটা ইনসাল্ট করলো, হ্যাজ ইনসাল্টেড মি, ইউস্টেসিয়া ভাই হ্যাজ ইনসাল্টেড মি দ্যাট মাচ, এমনি দরজায় ঢুকতে দিল না। তখন এই ভগ্ন হৃদয়ে, ব্রোকেন হার্ট নিয়ে সে বাড়ি ফিরে আসছে। যখন বাড়ি ফিরে আসছে, চড়া রোদ, সেই রোদের মধ্যে অর্ধেকটা তো মরেই যাচ্ছে, হঠাৎ করে সাপেও কামড়ে দিল, ঠিক আছে, রাস্তাতে যেতে যেতে মরে গেল। কে মরে গেল? রাইট। কিছুক্ষণ পর গ্রামে হইচই এলো, ক্লেম ইউ ব্রাইটও জানতে পারলো যে তার মা রাস্তাতে মারা গেছে, তার দিকে আসছিল নাকি, মানে রাস্তাতে মারা গেছে। যখন এইটা শুনতে পারলো ক্লেম ইউ ব্রাইট, তখন সে নিজেকে দোষ দিতে লাগে পুরো বিষয়টাতে, যেটা আমারই দোষ, যে বিকজ অফ মি মাই মাদার হ্যাজ ডাইড, এবং সে বারবার নিজেকে দোষ দিতে লাগলো। তার মধ্যে একটা গিল্টি ফিলিং সৃষ্টি হয়ে গেল। কিন্তু ইউস্টেসিয়া ভাই একবারের জন্যও বলল না যে তোমার মা এসছিল সেদিন, দরজাতে ঠকঠক করেছিল, আমি দরজা খুলিনি, ঠিক আছে, মানে ও নিজের উপর দোষটা নিল না। আর ক্লেম ইউ ব্রাইট ক্রমাগত নিজেকে ব্লেম করে যাচ্ছে। বুঝতে পারলে ব্যাপারটা? সে মনে হচ্ছে যে তার জন্য তার মা মারা গেছে,
কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে অদ্ভুত জিনিস, যে ক্লেম ইয়োর রাইট জানতে পারলো হঠাৎ করে একদিন এই যে নিজের উপর গিল্টি ফিলিং হচ্ছে ক্রমাগত, তখন ইউস্টেসিয়া ভাই এবং ক্লেম ইয়োর রাইটের মধ্যে প্রচণ্ড ঝগড়া হতে লাগলো। এবং ইউস্টেসিয়া ভাই তখন বললে একদিন যে তুমি থাকো একা, আমি চললাম। নিয়ে ও ওকে ছেড়ে দিয়ে নিজের ঘর চলে গেল ইউস্টেসিয়া ভাই। তাহলে ইউস্টেসিয়া ভাই ক্লেম ইয়োর রাইটকে ছেড়ে দিয়ে ঘর চলে গেল। ক্লিয়ার না? ক্লিয়ার না? এইটুকু এভরিবডি গেছে ক্লিয়ার? ইউস্টেসিয়া ভাই ওখানে কিছুদিন ছিল, তারপর হঠাৎ করে ইউস্টেসিয়া ভাই জানতে পারলো যে তার মা নিজের সমস্ত সম্পত্তি তার জন্য ছেড়ে গেছে আর তার বোনের জন্য ছেড়ে গেছে। বুঝতে পারলি কিনা? সে নিজের বাড়িতে ফিরে এলো। তার বোনকে, কাজিন সিস্টার কে বল? থমজিন। তার সম্পত্তি থমজিনের জন্য ছেড়ে গেছে, মানে হি বিকামস রিচ, মানে পানতিও গেল আবার রিচ হয়ে গেল। দেখ এ যতবার এসছে, হ্যাঁ অমনিই তো হচ্ছে মেয়েটা। দেখ মেয়েটা যতবার এন্ট্রি করছে লাইফটা অমনি হয়ে গেছে, তাই না? তো এও গেল আর সঙ্গে সঙ্গে রিচ হয়ে গেল, ফিরে চলে এলো, এবার রিচ হয়ে গেছে। এইবারে মেয়েটা রিলেশনশিপ কিন্তু চলছে পুরো দমে। কার সাথে? উইলডেভের সাথে। বুঝতে পারলি? এবার উইলডেভ এবং মেয়েটা মিলে প্ল্যানিং করেছে, কারণ উইলডেভও নিজের ম্যারিড লাইফে খুশি না, থমজিনও বিরক্ত, তাদের একটা চাইল্ডও আছে যদিও, ঠিক আছে, কিন্তু উইলডেভের কোনো পরোয়া নেই এই সমস্ত। উইলডেভ এবং ইউস্টেসিয়া ভাই প্ল্যান করেছে যে আমরা প্যারিস ছেড়ে, মানে এখানে ছেড়ে প্যারিস চলে যাবো, বাইরে চলে যাবো। তোরা একদিন রাত্রিবেলাতে ওরা ঠিক করলো যে পালিয়ে যায়, চল। নিয়ে ওরা রাত্রিবেলাতে পালিয়ে যাচ্ছে। কে কে পালিয়ে যাচ্ছে ম্যাডাম? উইলডেভ আর ইউস্টেসিয়া ভাই রাত্রিবেলাতে পালিয়ে যাচ্ছে। ততক্ষণে থমজিন জানতে পেরে গেছে, ক্লেম ইয়োর রাইট জানতে পেরে গেছে, এবং রিডেলম্যানও জানতে পেরে গেছে। এরা সবাই মিলে এদিকে এদিকে চেজ করছে, যে বোঝাতে হবে যে যাও না, ঠিক আছে, এটা তো বুঝবে না। তো এরা পালানোর চেষ্টা করছে। যখন পালাতে যাচ্ছে, গ্রামের শেষে একটা ঝর্ণা ছিল, সেই ঝর্ণাতে একটা ব্রিজ ছিল, সেই ব্রিজে স্পিডে পার হতে গেছে, ঝড় হচ্ছে প্রচণ্ড, সেই ঝড়ে স্লাইড হয়ে যাচ্ছে এদের গাড়িটা, যেটাতে উইলডেভ এবং ইউস্টেসিয়া ভাই ছিল, এবং ওরা জলে পড়ে যাচ্ছে। এবং জলে পড়ে যাওয়া মাত্র দুজনেই জলে ডুবতে শুরু করছে। ইউস্টেসিয়া ভাই ডুবতে শুরু করছে, আর কি নাম রে, উইলডেভও ডুবতে শুরু করছে। ওখানে থমজিন ছুটে আসছে, ওখানে ছুটে আসছে কি নাম আমাদের, ক্লেম ইয়োর রাইট হিরো ছুটে আসছে, ওখানে রিডেলম্যান ছুটে আসছে, ঠিক আছে। কিন্তু শেষ পর্যন্ত এদের দুজনকে বাঁচানো যাচ্ছে না। শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি উইলডেভ মারা যাচ্ছে এবং ইউস্টেসিয়া ভাই মারা যাচ্ছে, উইলডেভ এবং ইউস্টেসিয়া ভাই মারা যাচ্ছে। তাহলে একসাথে দুজনেই দুটো লস ফেস করছে। যে হিরো ছিল ক্লেম ইয়োর রাইট, তার স্ত্রী বিয়োগ হলো, তার স্ত্রী মারা গেল, আর তার কাজিন সিস্টার যে ছিল, কি নাম, থমজিন তার হাজব্যান্ডকে হারালো। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? এইভাবে কিছুদিন চলল। তারপর ক্লেম ইয়োর রাইট ভাবলো যে এবার তাহলে আমি থমজিনকে প্রপোজ করব। কাকে প্রপোজ করব? থমজিনকে। বল কেন? তার কারণ তার মাও একটা সময় চেয়েছিল যে এদের মধ্যে বিয়েটা হয়ে যায়, কিন্তু তখন থমজিনও উইলডেভের প্রেমে পড়েছিল, আর ক্লেম ইয়োর রাইটও ইউস্টেসিয়া ভাইয়ের প্রেমে পড়েছিল, কিন্তু তখন হয়নি। ঠিক আছে, তখন ভাবলো তাহলে বিয়েটা হয়ে যাক। কিন্তু যখন এই প্রপোজ করছে, তখন এই বলছে, থমজিন বলছে যে নো, আই ক্যান নট ম্যারি ইউ বিকজ সামবডি হ্যাজ কাম ইন মাই লাইফ রাইটলি। সঠিকভাবে সঠিক ব্যক্তি আমার জীবনে এবার চলে এসছে। কে সেই ব্যক্তিটি? রিডেলম্যান। কে? রিডেলম্যান, যে প্রথম থেকে শান্তভাবে ছিল, যা হচ্ছে হোক, শেষে তো জিতবো আমি, ঠিক আছে। রিডেলম্যান শেষ পর্যন্ত, তো শেষ পর্যন্ত রিডেলম্যানের সাথে বিয়ে হয়ে যাচ্ছে কার? থমজিনের। আর ক্লেম ইয়োর রাইট যে ছিল সে সাধু হয়ে দিচ্ছে। বুঝতে পারলি? ক্লেম ইয়োর রাইট সাধু হয়ে দিচ্ছে, লোকে অত সিরিয়াসলি ওকে আর নেওয়া না, ঠিক আছে। এবং সে ও লোককে ভাষণ দেয়, যাদের কাজকর্ম নেই তারা অল্প ভাষণ শুনে চলে যায়, ঠিক আছে। এইরকম একটা ক্যারেক্টারে পরিণত হয়ে যাচ্ছে ক্লেম ইয়োর রাইট। সো দিস ইজ দ্য স্টোরি, রিটার্ন অফ দ্য
নেটিভ। খুব সংক্ষেপে বললাম, অনেক কাটছাট করে বললাম, কিন্তু এইটাই হচ্ছে স্টোরি লাইনটা। দেখে নাও কে কে বুঝতে পারলে না বলো, প্রশ্ন করো আমাকে। আচ্ছা, এই পুরো গল্পটার মধ্যে চান্স অ্যান্ড কোইন্সিডেন্স বারবার অ্যাপিয়ার হয়েছে, কারণ এখানে তুমি দেখবে সবসময়ই চান্স অ্যান্ড কোইন্সিডেন্সকে তিনি খুব বেশি গুরুত্ব দিয়েছেন হার্ডি, বুঝতে পারলে? হার্ডি লেখার মধ্যে খেয়াল রাখবে সবসময় চান্স অ্যান্ড কোইন্সিডেন্স খুব ম্যাটার করে। একটা প্রশ্ন আমি করলাম, আচ্ছা ইউস্ট্রেসিয়া যে মারা গেল তার জন্য তার ভাগ্য দায়ী নাকি নাকি সে নিজে দায়ী? ইউস্ট্রেসিয়ার যে এই পতনটা হলো, ইউস্ট্রেসি ভাই হিরোইনটার, সেটার জন্য সে নিজে দায়ী নাকি তার ভাগ্য দায়ী? বলো। তো এটা নিয়ে বড় প্রশ্ন হয়। খেয়াল রাখবেন থমাস হার্ডির লেখার মধ্যে চান্স কোইন্সিডেন্স খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সো এইটা হলো রিটার্ন অফ দ্য নেটিভ। দেখে নাও কার কি অসুবিধা আছে অবশ্যই বলো।